হাসান মাহমুদ আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী এবং জাহাঙ্গীর কবির নানক, এরা দুজনে আপনার আমন্ত্রণে ওখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্নভাবে বর্তমান সরকার বিরোধী কাজ এবং আরো আলোচনা হয়েছে। যে আলোচনায় ভারত সরকারের বিভিন্ন মন্ত্রীকে আমন্ত্রণ বা নেতাদের আমন্ত্রণ করানো হলেও তারা নাকি উপস্থিত ছিলেন না। ভারত সরকারের তো কাউকে আমন্ত্রণ জানানোর তো কথা, ভারত সরকারের আমন্ত্রণ দিলে তো আমরা কেউ যেতাম না, আমরা সাংবাদিকরাই যেতাম না। বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভারত সরকারের কারো প্রতিনিধি আলোচনা করবেন, সেখানে আমরা কেন থাকবো? তারা আলোচনা অন্যত্র করেছেন, ভারতের সর্বোচ্চ পর্যায়ে তারা আলোচনা করেছেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের কেউ কেউ ধারণা যে তৃণমূল স্তরের, কারণ আওয়ামী লীগের যত নেতা বাইরে আছেন তার শতগুণ বেশি কর্মী নেতা বাংলাদেশে আছে, কেউ লুকিয়ে কেউ হচ্ছে প্রকাশ, অনেকে জেলে। ওই বললাম ওই ভিত্তিতে লিখেছেন। আমি তো আবারও বলছি, যার কথা লিখেছেন সে ছাড়া বাকি সবাই ছিল এবং প্রত্যেকে ডিপ্লোম্যাটিক এডিটররা ছিল। যে আওয়ামী লীগের দলের মধ্যেই এরকম বহু বিরোধী শক্তি দলের মধ্যে ছিল বা রয়েছে, আজও আছে, তাহলে তাদের কারণেও একটা পতনের বহুবিধ 10টা কারণ থেকে থাকে, তাহলে তার একটা কারণ হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। আমরা শস্যের মধ্যেই হয়তো ভূত রয়েছে এবং সেটাই বোধহয় 2024 সালের শেখ হাসিনা সরকারের পতন, শেখ হাসিনার পতনের অন্যতম একটা বড় কারণ। সেটা হচ্ছে যে বিরোধী দল তারা স্বাভাবিক বিরোধিতা করবেন, উগ্রপন্থা চরমপন্থার গোষ্ঠী বিদেশি শক্তি, কিন্তু তার সঙ্গে আওয়ামী লীগের মধ্যেও একটা শক্তি ছিল পতনের পেছনে। সম্প্রতি দিল্লির জাতীয় প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠান ঘিরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন এবং প্রতিবেদনে বারবার উঠে আসছে দিল্লির জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি গৌতম লাহিড়ীর নাম। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হচ্ছে এবং আওয়ামী লীগের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে নাকি তিনি নিজেকে ভাসিয়ে রাখার জন্য, নিজের প্রচার করার জন্য একাধিক আওয়ামী বিরোধী মন্তব্য করে থাকেন। এই সামগ্রিক বিতর্ক নিয়ে, সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন, যাকে নিয়ে বিতর্ক, সেই গৌতম লাহিড়ী। গৌতম দা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। গৌতম দা, সম্প্রতি ঢাকা ট্রিবিউন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, আপনি নাকি বিভিন্ন সময় এমন কিছু মন্তব্য করছেন আওয়ামী লীগের সম্পর্কে নিজেকে ফাঁসিয়ে রাখার জন্য, এক। আর দুই, সাম্প্রতিক জাতীয় প্রেস ক্লাবের এক ইফতার পার্টিতে বাংলাদেশের প্রাক্তন 2 মন্ত্রীর উপস্থিতি এবং তাকে ঘিরে আপনার নাকি আমন্ত্রণ এবং আপনার মন্তব্য, আপনার ভূমিকা সব নিয়েই মন্তব্য করেছেন আওয়ামী লীগেরই এক প্রাক্তন সাবেক এমপি। কি বলবেন বিষয়টা নিয়ে? কিভাবে, কি মনে হচ্ছে? আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি নিজেকে ফাঁসিয়ে রাখার জন্য আওয়ামী বিরোধী বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন জায়গায়। প্রথমেই যারা আমার নাম প্রচার করছেন তাদেরকে আমার ব্যক্তিগত কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ, আরো বেশি আমাকে জনপ্রিয় করে দেওয়ার জন্য। কোনো আজকালকার দিনে পাবলিসিটির জন্য বহু কিছু খরচাপাতি করতে হয়, তো তারা যেভাবে করেন না, কিন্তু আমি বিনা খরচায়, বিনা বেতনে, বিনা কোনো অর্থ ব্যয় আমার পাবলিসিটি হচ্ছে, এর জন্য আমি কৃতজ্ঞ, তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাবো। কিন্তু মান অত্যন্ত নিম্নমানের আর কি। আমি জানি না আওয়ামী লীগ বিরোধী কি মন্তব্য স্পেসিফিক জানতে পারলে ভালো হতো। আমি আমি স্পেসিফিক বলে যাচ্ছি আপনাকে, আওয়ামী লীগের প্রাক্তন সিরাজগঞ্জের এমপি হাবেবে মিল্লাত, যিনি শেখ হাসিনার কন্যা পুতুলের ননদের প্রাক্তন স্বামী, তিনি নাকি ওই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন এবং তিনি দেখেছেন আওয়ামী লীগের বেশ কিছু 2জন প্রাক্তন মন্ত্রী, হাসান মাহমুদ এবং আরেকজন উপস্থিত ছিলেন, যাদের নাকি আপনি আমন্ত্রণ জানিয়েছেন প্রাক্তন সভাপতি হিসাবে, এবং আওয়ামী লীগের বেশ কিছু মন্ত্রীদের, নেতাদের ওই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হলেও, ভারত সরকারের আরো নেতা মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা আসেননি, কিন্তু আওয়ামী লীগের নেতারা এসছেন এবং ওখানে একটা চক্রান্ত নাকি গন্ধ তৈরি হয়েছে, এরকমই অভিযোগটা উঠছে। এই অনেকগুলো বিষয় বিভিন্ন প্রোগ্রামকে মিলিয়ে দেওয়া হয়েছে। একটা অনুষ্ঠান জাতীয় প্রেস ক্লাবে, একটা অনুষ্ঠান এফসিসি তে, একটা কোনটায় উনি উপস্থিত ছিলেন সেটাতে। আমাদের ভারতের প্রেস ক্লাবে এমন কোন অনুষ্ঠান হয়নি যেটাতে ওই এমপি উপস্থিত ছিল। তিনি কেন বলছেন যে অনলাইনে যুক্ত হয়েছেন? আমি যতদূর জানি অনলাইনে তাকে সংশোধন করে দিই, তিনি অনলাইনে যুক্ত হয়েছিলেন এফসিসিতে যে প্রোগ্রামটা আয়োজিত হয়েছিল ফরেন করেসপন্ডেন্ট সেখানে। এবং আমি সর্বশেষ পরিস্থিতিটা বলি, তাহলে আর একটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে যে আমি কোনো অভিযোগ নিয়ে সব গুরুত্ব দিচ্ছি না, আমি যেটা বিশ্বাস করি, মনে করি, আমি তাই বলি। কারণ আমি তো কারোর দ্বারা কারণ পেইড এজেন্ট নই, আমি আওয়ামী লীগের কর্মী নই, নেতা নই। আমি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি, সেই সম্পর্কের ক্ষেত্রে কার কি ভূমিকা বিশ্লেষণ করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে যে সর্বশেষ ঘটনা হলো যে ওই সাংসদ যেটা বলেছেন বলে বলা হচ্ছে, সেই সাংসদ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, গতকাল তারা আমাকে জানিয়েছেন
তিনি এমন কোনো মন্তব্য আমার বিরুদ্ধে করেননি, তার সম্পর্কে অসত্য প্রচার করা হয়। সেই জন্য আমি অন্য একটি অনুষ্ঠানে বলেছি তিনি যদি এটা নাই মন্তব্য করে থাকেন তাহলে আমি ওনার সম্পর্কে যা যা মন্তব্য করেছি সব প্রত্যাহার করে নিচ্ছি। কারণ হচ্ছে যে তিনি নিজেই বলছেন যে তিনি এমন কোনো আমার সম্পর্কে বক্তব্য রাখেননি, বরঞ্চ তিনি নাকি এমন বলেছেন যে আমি এমন কথা বলি সেটা আওয়ামী লীগের পক্ষে যায়, ফলে আমার কেন বিরুদ্ধে কথা বলি। তো যে আর একটি প্রোগ্রামে যে সাংবাদিক আমাকে এটা উল্লেখ করেছিল যে আপনার সম্পর্কে এমন বলা হয়েছে, বলে তখন তাকে আমি প্রচন্ড উত্তেজিত হবে এবং অত্যন্ত আমি বলবো কিছুটা রুচিহীন ভাবে তাকে আক্রমণ করেছিলাম। কারণ এখন তিনি বলছেন তিনি সেটা বলেননি, কারণ এরপরে তো আর বিতর্ক কোথাও দাঁড়ায় না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এবার আসি ওইটার বিভ্রান্তিটা দূর করার জন্য ভারতের জাতীয় প্রেস ক্লাবে কোনোদিন কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না। ইফতার হওয়ার তো প্রশ্নই কোনোদিনই হয়নি 1958 সাল থেকে। দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো যেগুলো হয়ে থাকে সেগুলো অসাম্প্রদায়িক অনুষ্ঠান, যেখানে সর্বধর্মের মানুষ যোগ দিতে পারে এমন অনুষ্ঠান। আর একটা ব্যাপার আছে, মাত্র দর্শক সকলেই জানেন যে পূজা আচার ক্ষেত্রে অনেকে নিয়ম কানুন মেনে চলেন। জাতীয় প্রেস ক্লাবের একটা প্রধান বিষয় হচ্ছে, আমি জানি না যদিও হলেও কলকাতা প্রেস ক্লাবে তো হয়ে থাকে শুনেছি অনেক আচার অনুষ্ঠান, সরস্বতী পুজো হয়, কিন্তু আমাদের এখানে সেটা হওয়ার কোনো রীতি নেই। আর অনুষ্ঠানটা ছিল রাত্রি 8টা থেকে শুরু, ইফতার হয়ে গেছে 6:30টায়। যারা এসে ফলে যেসব সাংবাদিক খবর পড়ছেন বা লিখছেন তাদের সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন ওঠে। এবং আমি বলেছিলাম এক সাংবাদিক সম্পর্কে, আমি ভাগ্যিস আমি সম্পাদক নই, তাহলে তার আমি চাকরি পরের দিন খেয়ে দিতাম, তাকে বাইরে বার করে দিতাম অসত্য খবর বেরোচ্ছে। আমি একদম নাম করে বলছি, সাংবাদিক জুলকার নাইন খান সাহের, তিনি প্রবাসী সাংবাদিক, প্রবাস থেকে লিখেছেন, ঢাকা টাইমসে তিনি লিখেছেন স্পষ্টভাবে, তার কোট করে ঢাকা টাইমস একাধিক প্রতিবেদন করেছে যে হাসান মাহমুদ আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী এবং জাহাঙ্গীর কবির নানক এরা দুজনে আপনার আমন্ত্রণে ওখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্নভাবে সরকার বিরোধী, বর্তমান সরকার বিরোধী কাজ এবং আরো আলোচনা হয়েছে। যে আলোচনায় ভারত সরকারের বিভিন্ন মন্ত্রীকে আমন্ত্রণ বা নেতাদের আমন্ত্রণ করানো হলেও তারা নাকি উপস্থিত ছিলেন না। এই ঘটনা কি সত্যি? না, উনি তো অন্য কিছু পান করে লিখেছিলেন কিনা জানি না, কারণ কোনোটাই সত্যি নয়। কারণ সত্যি তো নয়, তার কারণ হচ্ছে যে তিনি আমার বক্তব্য যে তিনি অর্ধ সত্য লিখেছেন, তিনি কিছুই জানেন না। আমি তাকে তাকে গুরুত্ব আমি দিতে চাইছি। তিনি কে আমি তাকে জানি না, তিনি কত বড় সাংবাদিক আমি জানি না। আমার সঙ্গে তার ইদানিং কালে অনেক প্রচার টোচার হয় শুনেছি, এরকম বহুবিধ লোক আছে। সবার আমি কোনো ব্যক্তিগত ভাবে তার সম্পর্কে কিছু বলতে চাই এবং কিছুই বলবো না, কারণ বলে তাকে অযথা গুরুত্ব দেওয়া হয়, তাই না? সে কে, তাকে কেন গুরুত্ব দেবো আমি? প্রশ্ন হচ্ছে তাকে তো গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্ন নাই। প্রশ্নটা হচ্ছে এই প্রেস ক্লাবেতে দুজন, প্রথম কথা তিনি জানেনই না যে হাসান মাহমুদ নেই দেশ, হাসান মাহমুদ লন্ডনে আছেন। তিনি যেখানে বসে থাকেন সেখানের পাশেই বাড়িতে লন্ডনে থাকেন হাসান মাহমুদ, তিনি জানেন না হাসান মাহমুদকে আমন্ত্রণও জানানো হয়নি, কাউকে আমন্ত্রণও জানানো হয়নি। প্রেস ক্লাবের একটি হল আছে, যে হলেতে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়, প্রেস কনফারেন্স করা হয়, সেটা তারা ভাড়া নিয়েছিলেন এই কারণে যে তারা দুজন এসেছিলেন। একজনের নাম প্রচারিত হয়েছে জাহাঙ্গীর কবির নানক, যেহেতু তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন বলে গোপনে কেউ ছবি তুলেছিল এবং আমরা পরে সিসিটিভিতে দেখেছি যে মনে হলো যে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা যেখানে উপস্থিত ছিল তাদেরকে খুব অতি উৎসাহে ছবি তুলেছিল, সেই ছবি তারা অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল, হয় বাংলাদেশ হাই কমিশন বা বাংলাদেশের কোন গোয়েন্দা বিভাগ, তারা ছবি তুলে থাকতে পারে, কারণ এখানে তো অবারিত দ্বার, প্রবেশে কারো কোনো বাধা নেই। দ্বিতীয়ত হচ্ছে তারা বাইরে ছিলেন, কিন্তু যে ঘরের মধ্যে যে আলোচনা, সেই আলোচনাতে আরো একজন নেতা ছিলেন, কিন্তু তিনি তার অনুরোধ, তার যেহেতু ছবি প্রকাশিত হয়নি তার জন্য তার নাম যেন না বলা হয়, সেজন্য তার কোনো নাম আমি বলছি না। তারা জানেন না তারা এত বড় অনুসন্ধিত সাংবাদিক, সেই দ্বিতীয় নামটি এখনো পর্যন্ত বার করতে পারেন এবং পারবেন কিনা আমি জানি না। তৃতীয়ত আমন্ত্রণ তারা জানিয়েছিলেন এবং দিল্লিতে অবস্থিত প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকের যারা কূটনৈতিক সংবাদদাতা, যারা অত্যন্ত ইম্পর্টেন্ট সাংবাদিক, তারা আমন্ত্রিত ছিলেন। ওইখানে একটি প্রতিবেদন একজন সাংবাদিক সংবাদ গোষ্ঠীর নাম লেখা হয়েছে, তাদেরকে আমন্ত্রণই জানানো হয়। আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে যে তারা একটা ইন্টারাকশন করতে চান, সাংবাদিক মত বিনিময় করতে চান, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চান, ভবিষ্যৎ রূপরেখা কি হবে আওয়ামী লীগের সেই বিষয়ে আলোচনা, তারেক রহমান সরকার সম্পর্কে কি ধারণা করতে চান সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং সেক্ষেত্রে আমি দিল্লির নাম করা বলতে গেলে হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা, নেটওয়ার্ক 18 এবং আরো কিছু
অবশ্য আমাদের প্রেস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি হিসেবে আমি ছিলাম। আমাদের সাবেক যারা কমিটির এক্সিকিউটিভ মেম্বার তাদেরও কেউ কেউ উপস্থিত ছিলেন। এখানে প্রায় 15-16 জন মতো সাংবাদিক উপস্থিত হয়। ভারত সরকারের তো কাউকে আমন্ত্রণ জানানোর তো কথা, ভারত সরকারকে আমন্ত্রণ দিলে তো আমরা কেউ যেতাম না, আমরা সাংবাদিকরাই যেতাম না। বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভারত সরকারের কারণ প্রতিনিধি আলোচনা করবেন, সেখানে আমরা কেন থাকবো? তারা আলোচনা অন্যত্র করেছেন, ভারতের সর্বোচ্চ পর্যায়ে তারা আলোচনা করেছেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে আলোচনা করেছেন, সেখানে তারা তো আমন্ত্রণ তারা জানান। তারা যদি বলতেন যে আমরা ভারত সরকারের একজন প্রতিনিধিকে জানিয়েছি আমন্ত্রণ, তাহলে আমরা বলতাম তাহলে প্লিজ ক্ষমা করবেন না, আমরা থাকতে পারবো না, কেউই থাকতো না। ফলে এটা সম্পূর্ণ মন গড়া, গল্পের গরুকে গাছে চড়িয়ে ল্যাজ নাড়াচ্ছেন কেউ কেউ এবং তাতে আনন্দ পাচ্ছেন। কিন্তু ঘটনা যে আলোচনাটা অত্যন্ত সদর্থক, ষড়যন্ত্র তো দূরের কথা। আওয়ামী লীগ এই মুহূর্তে তারেক রহমান সরকারের সঙ্গে সহযোগিতা করেছে। তারা জানেন যে তারেক রহমান সরকার তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা রাজনীতিতে ফিরতে পারবে। এই মুহূর্তে তারা এমন কোন তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছেন প্রায় 1 মাস, এর মধ্যে কি একটাও কোনো কটু মন্তব্য কোন সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে কোথাও কি দেখা গেছে আওয়ামী লীগের কোন নেতা? এমনকি তিনি বলেছেন কিছুই বলেননি। তার কারণ তারা অপেক্ষা করে, তারা মনে করেন যে যেরকম একজন বীরকে মর্যাদা দেবে, সেরকম বাংলাদেশের 2টি রাজনৈতিক দল, আজকে একটি রাজনৈতিক দল ক্ষমতা, একটি রাজনৈতিক দল ক্ষমতার বাইরে এবং নিষিদ্ধ, তাদের প্রকৃত সম্মান তারা দেবেন, এটা তারা আশা করে। না দিলে শেষ পর্যন্ত না দিলে কি হবে সেটা পরবর্তী লড়াই। আপাতত তারা অপেক্ষা করে আছেন যে তাদেরকে যাতে বিএনপি সরকার তাদের যাতে রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি দেন, এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে সেই আশাতেই তারা বলতেও চাইছেন যে এই মুহূর্তে তাদের এবং তাদের কেউ কেউ ধারণা যে তৃণমূল স্তরের, কারণ আওয়ামী লীগের যত নেতা বাইরে আছেন তার 100 গুণ বেশি কর্মী নেতা বাংলাদেশে আছে, কেউ লুকিয়ে কেউ হয়তো প্রকাশ, অনেকে জেলে। সম্প্রতি একজন সাংবাদিক জেল থেকে বেরিয়ে এসেছেন, তিনি ভয়াবহ আমি বলবো ইউনূস আমলের কলঙ্কের একটি অধ্যায় তিনি ফাঁস করেছেন এবং জানিয়েছেন, এবং তাতে কি কষ্টের মধ্যে জেলের মধ্যে মানুষ থাকে সেটা তিনি বলেছেন প্রকাশ। তিনি একজন খুব নাম করা সাংবাদিক, যারা এইসব লিখছেন তাদের তুলনায় অনেক বড় সাংবাদিক। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি সম্মানীয় ব্যক্তি। তার মুক্তি পাওয়ায় আমি অত্যন্ত খুশি, বাকিরাও পাক। এবং ফলে তিনি যে অবস্থার কথা বলেছেন, সেই তাদেরকে এখন ধীরে ধীরে কিছু কিছু জেলা স্তরে, নিম্ন স্তরে কিছু জামিন পাচ্ছে, কিছু অনেকে ফিরতে পারে। তো একটা আমার মনে হয় একটা পরিবেশ, এই পরিবেশটাকে আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন, দিল্লিতে বসে যেটা করছেন সেটা হচ্ছে যে যাতে উগ্রপন্থা, চরমপন্থা যাতে না তারেক রহমান সরকারকে বিদ্রোহ করতে পারে, সেই জন্য তারা সহযোগিতার হাত বাড়াচ্ছে। সম্পূর্ণ ভিন্ন ধারণা নিয়ে বাংলায় প্রবাদ আছে না, রাজা যত বলে পারিষদ বলে শতগুণ। সেই পারিষদদের হচ্ছে যে তারা রাজার থেকেও বেশি মন্তব্য করে, তারা যারা অনুগ্রহ পেতে চান, সেই কারণে তারা ভাবছেন। কিন্তু আমার ধারণা যে বিএনপি সরকারও নজর রাখছেন। আমাদের সময় প্রায় শেষের পর্যায়ে, আমরা দুটো বিষয় জানতে চাইবো আপনার কাছে। ঢাকা টাইমস এই পুরো বিষয়টা নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদন করেছে, এবং সেখানে আপনি যেটা বললেন যে বিভিন্ন প্রায় 10-12 জন 15 জন সাংবাদিক সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা টাইমস লিখছে শুধুমাত্র ইন্ডিয়া টুডের একজন সাংবাদিকই নাকি সেই অনুষ্ঠানে ছিলেন। আর 2 নম্বর প্রশ্ন, সেদিনের তো পুরো অনুষ্ঠান, পুরো বৈঠক হয়েছিল অত্যন্ত একান্ত, মানে বন্ধ রুদ্ধদ্বার কক্ষে। সেখানকার ছবি কি করে বাইরে এল? আওয়ামী লীগের কর্মীরাই সেই ছবি বাইরে আনলেন, কি মনে হয়? ঢাকা টাইমসে যেটা বেরিয়েছে, আমি যেটা শুনেছি, ওই লন্ডনের যিনি লিখেছিলেন একজন অখ্যাত সাংবাদিক, তার লেখার প্রতিবেদন তারা ছেপেছে। ঢাকা টাইমসের নিজস্ব নয়, কারণ ঢাকা টাইমসের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমার ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু আমি জানি সেখানে যেটা তারা লিখেছেন, ওই বললাম ওই ভিত্তিতে লিখেছেন। আমি তো আবারও বলছি, যার কথা লিখেছেন সে ছাড়া বাকি সবাই ছিল, এবং প্রত্যেকে ডিপ্লোম্যাটিক এডিটররা ছিল। ডিপ্লোম্যাটিক এডিটর ছিল বিবিসি ছিল। বিবিসি সম্পর্কে তো বলা হয় নানা রকম, তারা নাকি পন্থী বা ইত্যাদি ইত্যাদি আওয়ামী লীগ বিরোধী। বিবিসিকেও আমন্ত্রণ জানানো হয়, তারাও ছিলেন। একটা ছবিতে তাকে দেখাও যায়। কিন্তু এই ছবিটা বেরোলো কেন? এটা ঘটনা, এটা বেরোনো অনুচিত ছিল। কিন্তু যারা বাইরে বেরিয়েছিলেন,
মানে রুমটার বাইরে তখন বেরিয়েছিলেন, সেই সময় কেউ গোপনে ছবি তুলেছেন। এবং আমরা লক্ষ্য করেছি বা আওয়ামী লীগের যারা মন্ত্রীর যারা মানে প্রাক্তন সাবেক মন্ত্রীদের যারা পার্সোনাল স্টাফ তারা ছিলেন, তারা দেখেছেন যে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ পন্থী কিছু ছাত্রলীগের তাদের কেউ কেউ ছবি তুলছেন, এটা দেখা গেছে। এবং তারা পাঠিয়েছেন নাকি কোনো গোয়েন্দা বাহিনী তুলেছে এটা কোনো স্পষ্ট নয়। এটা আমার মনে হয় এটা আমরা প্রেস ক্লাবের সেই আমাদের তো গোটাটাই সিসিটিভিতে থাকে না, সিসিটিভি রেকর্ডিং তো আমরা পরের দিন বসে দেখলাম কোথায় বসেছিলেন, কে কোথায় করলেন, কে ঘোরাঘুরি করছেন, কে কিভাবে ছবি তুলছেন, সবটাই তো আমরা দেখছি, নজরে আছে, সবটাই নজরে আছে। এবং সেটা দ্বারা সেখান থেকে কেউ এদের মধ্যে হয় সর্ষের মধ্যেই ভূত, এই সর্ষের মধ্যে ভূত, সেই ভূত আর কি জেগে উঠে তার এবং যেটা আমার মনে হয় যেটা একটা ছোট ঘটনা হলেও এটা প্রমাণ করে যে আওয়ামী লীগের দলের মধ্যেই এরকম বহু বিরোধী শক্তি দলের মধ্যে ছিল বা রয়েছে, আজও আছে। তাহলে তাদের কারণেও একটা পতনের বহুবিধ 10টা কারণ থেকে থাকে, তার একটা কারণ হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। আমরা সেটা তারা অনেক বেশি কাজ করেছে। আর একটা হচ্ছে যে যেই অনুষ্ঠানটা যে নেতারা করছেন সেই নেতা প্রতিপক্ষ কেউ থাকতে পারে, তিনি চেয়েছিলেন হয়তো এদের অনুষ্ঠানটাকে বানচাল করে দেওয়া হোক, যেটা আরেকজন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নিঝুম মজুমদার তিনি কিন্তু ওইটাকে কাউন্টার করে আরেকটা ফেসবুকে লেখা, মানে ওই লন্ডনের যিনি লিখেছেন তাকে কাউন্টার করে সেখানে তিনি লিখেছেন যে এটা একটা ফাঁদ পাতা ছিল, এবং তাতে তিনি লিখেছেন যে সম্পূর্ণ হাস্যকর কথা, এবং যেগুলো তিনি লিখেছেন না জেনে, কারণ কেউ তাকে একটা ব্রিফ করেছে দিল্লি থেকে, তিনি তো লন্ডনে, তিনি তো দেখতে পাননি, তাকে কেউ ব্রিফ করেছে এবং তিনি লিখে দিয়েছে। এবং মানে আমি তাকে বলবো ভালো করে খেয়াল করে দেখবেন আপনার দুটো কান আছে, কারণ দুটো কান কিনে উড়ে নিয়ে গেছে বলে খবর আছে। সুতরাং আমরা শুনেছি যে এরকম নাকি আপনার কান নেই, আর কান নেই, নাক তো কাটা গেছে বহু আগেই, কারণ এখানে কাজ করতেন সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল আমি বলে আমি জানি। তিনি বহু সম্প্রতি একটি লন্ডনে গিয়ে ইফতার পার্টিতে মন্ত্রীদের সঙ্গে তাকে প্রচুর বেইজ্জত হতে হয়েছিল, সেটাও শুনেছি, সেটা নিয়েও বহু চর্চা আছে, তারাও আর তিনি জবাব দিচ্ছেন। কোনটা সত্য মিথ্যা আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, যে এটা বিতর্কিত ব্যক্তি, ফলে তাকে নিয়ে খুব বেশি আলোচনা না করাই ভালো। তো এখন যেটা বলছি, দ্বিতীয় প্রশ্ন চুলমিলা বললে, হ্যাঁ এটা নিশ্চয়ই আমার মনে হয় ভেতর থেকে কেউ ছবিটা পাঠিয়ে দিয়েছে, তারা আওয়ামী লীগের কোট আনকোট কেমন বন্ধু, এটা আশা করি নেতৃবৃন্দ ভালো করে বিচার করে দেখবেন, এই আর একদমই দাদা। মানে আপনার আলোচনা থেকে যেটা আপনি যে তথ্য দিলেন সেখান থেকে একটা স্পষ্ট, সর্ষের মধ্যেই হয়তো ভূত রয়েছে, এবং সেটাই বোধহয় 2024 সালের এই শেখ হাসিনা সরকারের পতন, শেখ হাসিনার পতনের অন্যতম একটা বড় কারণ। নিজের দলের নেতাদের সাবোতাজের জন্য আজকে এই দিনটা দেখতে হচ্ছে দলকে। এবং এটা আমি এখানে শেষ কথা বলি একটা লাইনেই, সেটা হচ্ছে যে বিরোধী দল তারা স্বাভাবিক বিরোধিতা করবেন, উগ্রপন্থা চরমপন্থার গোষ্ঠী বিদেশি শক্তি, কিন্তু তার সঙ্গে আওয়ামী লীগের মধ্যেও একটা শক্তি ছিল পতনের পেছনে, সেটা আমি একটা বই লিখছি, কয়েকদিন পর প্রকাশিত হবে, তাতে আমি সেগুলো খোলাসা, সেগুলো আমি প্রকাশ্যে তখন আমি লিখছি আর কি, যে তারা কারা কারা ষড়যন্ত্র। অনেক ধন্যবাদ দাদা। আওয়ামী লীগের পতনের কারণ কি এই বিষয়ে বোধহয় আরো অনেক কিছু জানবো। আপনি তথ্য ফাঁস করলেন, আপনার বই থেকে প্রকাশিত হবে বলে জানালেন। আপনার বই থেকে আওয়ামী লীগের পতনের কারণে ঐতিহাসিক পট পরিবর্তনের পেছনে কি রয়েছে, এবং এই দিল্লি প্রেস ক্লাবের এই ঘটনা, জাতীয় প্রেস ক্লাবের এই ঘটনা একটা সামান্য সাধারণ বিষয়কে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে আওয়ামী লীগের নেতাদের প্রচারই বুঝিয়ে দিল দলটা কতটা অন্তঃসার শূন্য। এমন আমাদের বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে আরো আসবো। আমাদের আজকের আলোচনায় আপনারা সহমত না বিরুদ্ধ মত আমাদের লিখে জানান।